ওকে, রেকর্ডিং স্টার্ট হয়েছে, রাইট? হ্যাঁ আচ্ছা, সো এই লেকচার নোট 5 হচ্ছে গিয়ে তোমার এয়ার পলিউশন, এয়ার কোয়ালিটি মডেলিং নিয়ে। তো মডেলিং মানে তো বুঝি যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল, নিউমেরিক্যাল টেকনিক্স ইউজ করে আমরা দেখবো যে এয়ার কোয়ালিটিটা বা পলিউশনটা কিভাবে কোথায় ছড়াচ্ছে, কিভাবে ডিসপার্স হচ্ছে, বা অ্যাটমসফিয়ারের সাথে ফিজিক্যালি বা কেমিক্যালি রিঅ্যাক্ট করতেছে কিনা, বা কিভাবে কোথায় কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে মডেল করা হচ্ছে ইউজিং ম্যাথমেটিক্যাল এন্ড নিউমেরিক্যাল টেকনিক, মানে সাইমুলেশন অ্যাকচুয়ালি একটা। আচ্ছা, তাহলে টাইপস অফ এয়ার কোয়ালিটি মডেলস আমরা হচ্ছে 3 ধরনের দেখানো হয়েছে। মেইনলি আমরা নাম্বার 1টা পড়বো। সো 3টা টাইপ কি? প্রথমে হচ্ছে ডিসপারশন অর ডিফিউশন মডেল। এটা কি করে যে কিভাবে একটা পলিউটেন্ট অ্যাটমসফিয়ারে ডিসপার্স করলো বা ডিফিউজ করলো ফ্রম আ সোর্স, সেটা দেখা হয়, হ্যাঁ, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ইউজ করে। তারপরে হচ্ছে ফটোকেমিক্যাল মডেল। ফটোকেমিক্যাল মডেলটা ইউজ করা হয় হচ্ছে ধরো বাংলাদেশ থেকে পলিউশনটা চায়নায় যাচ্ছে, বা লং ডিস্টেন্স, যেটাকে বলে লং ডিস্টেন্স এয়ার কোয়ালিটি মডেল। যে লং ডিস্টেন্সে কি হবে, অ্যাটমসফিয়ারে কোনো কেমিক্যালের সাথে রিঅ্যাক্ট করলো কিনা, বা ফিজিক্যাল প্রসেসে পলিউটেন্টটা চেঞ্জ হলো কিনা, এইসব আর কি চেক করা হবে। স্পেশালি এটা হচ্ছে যখন লং ডিস্টেন্স পলিউশন মডেল করার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে রিসেপ্টর মডেল। ওই যে বিভিন্ন এখন রিসার্চে দেখা যায় না যে এয়ার পলিউশনটাকে এভাবে দেখায় যে গাড়ি থেকে কত পার্সেন্ট এমিশন হইলো, মোটর ভেহিকল থেকে কত পার্সেন্ট হইলো, তারপরে ব্রিক ফিল্ড থেকে কত পার্সেন্ট হইলো। মানে রিসেপ্টরটা এমন ভাবে ইয়ে করা হবে, স্টাডি করা হবে যে সোর্স অফ পলিউটেন্টটা কোন জায়গায় সেটা বের করা যাবে। তো এটা হচ্ছে রিসেপ্টর মডেল। আমাদের ক্লাসে হচ্ছে আমরা ডিসপারশন এন্ড ডিফিউশন মডেল, যেটা এটা দেখবো। এটা একটা মডেলই দেখবো, সেটা হচ্ছে গসিয়ান প্লুম মডেল। এটা হচ্ছে আমরা দেখবো পয়েন্ট সোর্সের জন্য। প্রথমে এই মডেলটা বেসিক্যালি পয়েন্ট সোর্সের জন্যই বানানো হয়েছে। পয়েন্ট সোর্স বলতে যেটা বুঝি এটা তো জানোই, যে স্পেসিফিক একটা সোর্স থেকে পলিউশনটা আসতেছে। যেমন ধরো একটা ব্রিক ফিল্ডের চিমনি বা স্ট্যাক যেটাকে বলে, সেখান থেকে আসলো। আরেকটা হচ্ছে লাইন সোর্স। লাইন সোর্স মানে কি, এক লাইনে পলিউশনটা হচ্ছে। ধরো যে রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, এক লাইনে পলিউশনটা হচ্ছে। আচ্ছা, এটা আরেকটু পরে ডিসকাস করবে না। তো গসিয়ান প্লুম মডেলটা হচ্ছে পয়েন্ট সোর্সের জন্যই বানানো হয়েছে, বাট এটাকে একটু কি বলে, চেঞ্জ করে অল্টার করে আমরা এটা লাইন সোর্সের জন্য ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে পয়েন্ট সোর্সেরটা আগে দেখি। তাহলে এটা কি করতেছে, যে গোলটা কি, যে ম্যাথমেটিক্যালি স্প্যাশিয়াল আর টেম্পোরাল ডিস্ট্রিবিউশন অফ কন্টামিনেন্টস আমরা দেখবো। স্প্যাশিয়াল বলতে বোঝাচ্ছি যে স্পেসের সাথে, মানে এখানে যে চিমনি স্ট্যাকটা আছে তার থেকে কত ডিস্টেন্স দূরে পলিউশনটা কিভাবে হচ্ছে, কিরকম কনসেন্ট্রেশনে আছে সেটা দেখবে। এটা হচ্ছে স্প্যাশিয়াল। এন্ড টেম্পোরাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে টাইমের সাথে, 1 ঘন্টা পরে কত কনসেন্ট্রেশন, 2 ঘন্টা পরে কত কনসেন্ট্রেশন, এটা দেখবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তোমার ওই পলিউশনের প্লুমটা দেখানো হয়েছে। এটা তো যে স্বাগত যেগুলো পড়াইলো, এটা অনেক ধরনের জিনিস আছে, বাট আমরা একটা অ্যাভারেজ প্লুম, এই যে বাইরের লাইনটা যেটা লেখা আছে টাইম অ্যাভারেজ প্লুম এনভেলপ, এই জিনিসটা ধরে ইয়ে মানে ক্যালকুলেশন গুলো করব। আচ্ছা, এখানে হচ্ছে দেখো স্ট্যাক হাইটটা হচ্ছে স্মল এইচ। এটা একটা ফিক্সড হাইট, যে একটা ব্রিক ফিল্ডের ধরো চিমনির হাইটটা কত, এইচ। আর ডেল্টা এইচ যেটা, এটা হচ্ছে গিয়ে প্লুম হাইট বলে। এটার মানে কি, যে তোমার যে এখান থেকে গরম হাওয়াটা বের হইলো, এটা তো একদম মুখ থেকে বের হবে না, যেহেতু এটা ফার্স্ট অফ অল গরম। তারপর অনেক সময় এই স্ট্যাকের ভিতরে কিছু পাম্প থাকে, সো দ্যাট এটাকে মানে গ্যাসটা আরো উপরে হাইটে যে বের হতে পারে। কারণ আমরা জানি যে এটা আমরা চাই যে অনেক উপরে দিয়ে এটা বের হোক, সো দ্যাট গ্রাউন্ড লেভেলে যারা আছে, আমরা যারা আছি, বা গ্রাউন্ড লেভেল পলিউশনটা যাতে কম হয়, আমরা চাই যে যত উপরে হাওয়াটা ছাড়া যায়। তাহলে এইখানে হচ্ছে অনেক সময় এরকম পাম্প সিস্টেম থাকে, সো দ্যাট এই হাওয়াটাকে ফোর্সফুলি আরো উপর দিকে পাঠানো হয়। তো এই যে উপর দিকে পাঠানো হইলো, বা নিজেই সে গরম হওয়ার কারণে উপরে উঠে গেল, সেটাই হচ্ছে প্লুম রাইজ বা ডেল্টা এইচ। তাহলে আমার টোটাল ইফেক্টিভ হাইট বলে এটাকে, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে কনসেন্ট্রেশনটা দেখো, যে আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইটা হচ্ছে এক্স। হ্যাঁ, যে এই ইয়েটা যে অ্যারোটা দেওয়া আছে এক্স, আর উপরের দিকে হচ্ছে জেড, আর ডানে বায়ে বা এক্স এর পার্পেন্ডিকুলার যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়াই ডিরেকশন। এখন দেখো, কনসেন্ট্রেশন অফ দ্য পলিউটেন্ট সবসময় দেখবা যে সেন্টার লাইনে ম্যাক্সিমাম হয়, আর চারিপাশে দেখো একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো ফলো করে। তো এটারও হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের পরে ম্যাথসে লাগবে, এটা দেখে রাখি। তো
এইটাই যে তোমার ওয়াই ডিরেকশনে যাও যাও জেড ডিরেকশনে যাও এক্স ডিরেকশনে যাও, সবসময় দেখবা যে সেন্টার বরাবর কনসেন্ট্রেশনটা, পলিউটেন্টের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। এটা বোঝাই যায় যে যত দূরে যাব আমি এটা তত ডিসপার্স হইতেছে, সো কনসেন্ট্রেশনটা কমতেছে। আর মাঝে হচ্ছে একটা পিক ফলো করতেছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো। আচ্ছা, পয়েন্ট সোর্স গসিয়ান প্রুফ মডেলের কিছু অ্যাজাম্পশনস আছে, এগুলা দেখে নিতে পারো, অত বেশি মানে পরীক্ষায় আসে না বা জরুরি না, নর্মাল জিনিস। এক্স এন্ড ওয়াই ডিস্ট্রিবিউশন দুই দিকেই ডিসপার্স হবে, স্টেট হচ্ছে স্টেডি স্টেট ধরা হয়েছে, আইডিয়াল গ্যাস, নো ডিফিউশন ইন এক্স ডিরেকশন, ঠিক আছে, হোমোজেনাস হরিজন্টাল উইন্ড ফিল্ড, উইন্ডটা ইয়াতে ফ্ল্যাট টেরেন মানে পাহাড় পর্বত এখানে আমাদের নাই। আচ্ছা, এখানে ওই কথাটাই লেখা আছে যে বেসিক গসিয়ান প্রুফ মডেলটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট সোর্সের জন্য ইয়ে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, কিন্তু এটা মডিফাই করে আমরা লাইন সোর্সের জন্য ব্যবহার করতে পারি। লাইন সোর্স বা এরিয়া সোর্স আর কি যেটা বলো। আচ্ছা, তাহলে এখন আসি মেইন কথায়, সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন গুলো জানতে হবে। পয়েন্ট সোর্সের জন্য যদি নো গ্রাউন্ড রিফ্লেকশন হয়, এটার মানে কি, যখন ওই যে পার্টিকুলেট ম্যাটার পিএম যেটা আমরা শিখছি, নাইট্রিক অ্যাসিড ভেপার, এই দুইটার জন্য হচ্ছে কি হবে যে পলিউশনটা বা ধোঁয়াটা যদি মাটিতে পৌঁছায় তাহলে ওরা মাটিতেই থেকে যাবে, মাটি থেকে আবার রিফ্লেক্ট ব্যাক করবে না। তো এটা হচ্ছে নো গ্রাউন্ড রিফ্লেকশন কন্ডিশনের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবং এটা এই দুইটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে পার্টিকুলেট ম্যাটার বা নাইট্রিক অ্যাসিড ভেপার, তখন এইটা ইউজ করতে হবে। এখানে কি কি আছে দেখো, কিউ বাই টু পাই। কিউটা হচ্ছে কি কনসেন্ট্রেশন, মানে এই যে আমার স্ট্যাক থেকে কি কনসেন্ট্রেশনে ধোঁয়া বের হইতেছে সেটা হচ্ছে এই পলিউটেন্টের কনসেন্ট্রেশন। টু পাই সিগমা ওয়াই হচ্ছে কি ওয়াই ডিরেকশনে ডিসপারসিভিটি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা জেড হচ্ছে কি জেড ডিরেকশনে ডিসপারসিভিটি বা কনসেন্ট্রেশন, সরি কি জানি বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটা হচ্ছে ইউ বার, মানে হচ্ছে উইন্ড, ইউ বার এটা, হ্যাঁ এ না, ইউ বারটা হচ্ছে উইন্ড স্পিড এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ওয়াই স্কয়ার, এগুলো তো জানি যে ওয়াই হচ্ছে কি ডানে বায়ে কত ডিস্টেন্সে যাচ্ছে পলিউশনটা, আর জেড হচ্ছে উপরে নিচে, আর এইচ ক্যাপিটাল এইচটা হচ্ছে ইফেক্টিভ টোটাল ইফেক্টিভ স্ট্যাক হাইট। আচ্ছা, এরপরে উইথ উইদাউট গ্রাউন্ড রিফ্লেকশন হলো, এখন হচ্ছে উইথ গ্রাউন্ড রিফ্লেকশন। উইথ গ্রাউন্ড রিফ্লেকশন হচ্ছে এই তিনটা জিনিসের জন্য, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তো এখানে আমরা ভাবতেছি যে গ্রাউন্ড থেকে আবার একটা ইমাজিনারি সোর্স, মানে রিফ্লেক্ট যেহেতু হইতেছে এটাকে আরেকটা ইমাজিনারি সোর্স হিসাবে এটাকে একটু মডিফাই করা হয়েছে। জিনিসটা সেম, এখানে জাস্ট একটা এক্সট্রা জিনিস আসছে, এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জেড প্লাস এইচ, ঠিক আছে। তো স্যার বলছে এই দুইটা বেসিক ইকুয়েশন মনে রাখতে হবে, এটা দেওয়া থাকবে না পরীক্ষায়। এই প্যারামিটারস গুলো সেমই আছে, এখানে লেখাও আছে কোনটা কি বুঝাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি অ্যাটমসফিয়ারে যে টেম্পারেচার ইনভার্সন থাকে, যেটা স্বাগতটা বুঝাইলো, এই ইকুয়েশনটা অনেক কমপ্লেক্স, এটা নিয়ে স্যার কিছু বলে নাই, বলছে এটা দরকার নাই, মানে দরকার নাই এটা ডিরেক্টলি বলে নাই, বাট বুঝাইছে যে এটা দরকার নাই, আর কোনো ম্যাথও নাই এটা নিয়ে, তো এটা আমরা ইগনোর করে যাইতেছি। আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন কন্ডিশনে ওই দুইটা ইকুয়েশনকেই একটু সিম্পলিফাই করা হয়েছে, যেমন ধরো যখন জেড জিরো তখন এই পার্টটা যেমন সিম্পলিফাইড হয়ে গেছে, ইনভার্সন লেয়ার না থাকলে সিম্পলিফাইড হয়ে গেছে, বিভিন্ন কন্ডিশন ধরে ধরে এটাকে সিম্পলিফাই করছে। তো সিম্পলিফাইডটা এতগুলো মনে রাখার দরকার নেই, প্রথম দুইটা বেসিক কঠিন দুইটা মনে রাখলেই আর কি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এই যে ইকুয়েশনটা দেখলাম এটার বিভিন্ন প্যারামিটার গুলো কিভাবে বের করা যায়, কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা দেখবো। তো প্রথমে হচ্ছে দেখো কি, কিউ ইকুয়ালস টু এমিশন রেট, যেটা এটা হচ্ছে গ্রাম পার সেকেন্ডে ইয়ে করা হইতেছে, এস্টিমেটেড বেসড অন অ্যাভেলেবল ইনফরমেশন অন এমিশন। আছে এটার এক্সাম্পলে চলে যায়, এটা বুঝতে পারতেছে এটা আসলে ইয়ে এমিশন রেট কি হারে আমাদের পলিউটেন্টটা এমিট করা হইতেছে। তাহলে এক্সাম্পলে যাই বোঝা যাবে, দেখো power plant consumes 200 tons of coal containing 1.5% sulfur by weight each day. Assuming 9% of the sulfur is emitted as sulfur dioxide, estimate the emission rate of sulfur dioxide from this power plant. কি বলতেছে যে আমাদের 200 টন কোল ইউজ করা হয় এই পাওয়ার প্ল্যান্টে। এখন কোলের 1.5% হচ্ছে সালফার, আবার এইটার মধ্যে থেকে 9% হচ্ছে সালফার ডাইঅক্সাইড হিসাবে এমিট করা হয়। তাহলে তোমাকে সালফার ডাইঅক্সাইডের এমিশন রেটটা বের করতে বলছে। তাহলে দেখি, আচ্ছা, কোয়ান্টিটি অফ সালফার এমিটেড ইন সালফার ডাইঅক্সাইড তাহলে কত, 200 টনস পার ডে। তাহলে 200 টনস পার ডে হচ্ছে 15%, সরি 1.5%, তার আবার 9%, তাহলে আমার পাইলাম যে 3.125 গ্রাম সালফার এমিট করা হইতেছে পার সেকেন্ড করছে এটা, হ্যাঁ পার ডে থেকে পার সেকেন্ডে নিয়ে আসছে। তাহলে
প্রতি মোল সালফারের জন্য আমি 1 মোল করে সালফার ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে এখানে ওই যে মোলার ইউজ করে পাচ্ছি যে 3.125 গ্রাম সালফার থেকে আমি আসলে 6.25 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি। খুবই সিম্পল, গ্রাম সালফার ডাইঅক্সাইড পার সেকেন্ডে ইউনিটটা নিয়ে নিতে বলছে। আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা একটু ডিফিকাল্ট। কি বলছে যে এই সব ইনফরমেশন দেওয়া আছে। ফ্লো রেট অফ এক্সস্ট গ্যাস দেওয়া আছে হচ্ছে 589.4 কেজি পার সেকেন্ড। এই রেটে হচ্ছে আমার ওই চিমনি থেকে এক্সস্ট গ্যাস বের হচ্ছে। ম্যাক্সিমাম এনওএক্স ইন এক্সস্ট গ্যাস 25 ppmv। এখন কি বলছে যে এস্টিমেট এনওএক্স এমিশন রেট ফ্রম দ্য পাওয়ার প্ল্যান্ট ইন গ্রাম এনওএক্স পার সেকেন্ড। তাহলে আচ্ছা, মোলার ওয়েট দেওয়া আছে আর বলে দিচ্ছে যে অ্যাজিউম অল এনওএক্স এমিটেড অ্যাজ নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে এটা দেখি নাম্বার 2। হুম, আচ্ছা, এই এই ফর্মুলাটা হচ্ছে প্রথমের দিকে শিখাইছিল স্যার যে আহ, কি বলে পার্টস পার মিলিয়ন থেকে কিভাবে আমরা মিলিগ্রাম পার মিটার কিউবে কনভার্ট করতে পারি, সেটার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে 25 পার্টস পার মিলিয়ন আছে। তাহলে 25 পার্টস পার মিলিয়ন এটাকে ধরে নিচ্ছি আমরা, এনওএক্সটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখানে মোলার ওয়েট বসায় আমরা বের করলাম যে 51.3 মিলিগ্রাম পার মিটার কিউব NO2 কনসেন্ট্রেশন, মানে 25 ppmv টাকে আমরা হচ্ছে মিলিগ্রাম পার মিটার কিউবে কনভার্ট করলাম। আচ্ছা, এখন দেখো আইডিয়াল গ্যাসের লটা ইউজ করে পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা 1 কেজি আইডিয়াল গ্যাসের কি পরিমাণ ভলিউম কনজিউম করে সেটা বের করতেছি। মানে 1 কেজি NO2 এখানে কি পরিমাণ ভলিউম কনজিউম করবে সেটা বের করতেছি। তাহলে এখানে 1 কেজির জন্য N বের করছি 1 into 1000 গ্রামে কনভার্ট করে। আমাদের মোলার ওয়েট অফ এক্সস্ট গ্যাস দেওয়া ছিল 28.018, তাহলে N বের করলাম। আর তো কনস্ট্যান্ট ইনটু টি হচ্ছে 273 কেলভিন বাই পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখান থেকে আমরা বের করলাম যে 1 কেজি এই এক্সস্ট গ্যাস 0.799 মিটার কিউব ভলিউম অকুপাই করে। তাহলে ফ্লো রেট অফ এক্সস্ট গ্যাস দেওয়া আছে 589.4 কেজি পার সেকেন্ড। তাহলে এটা যদি এত কেজি পার সেকেন্ড যে ফ্লো করে, তাহলে এখানে কত ভলিউম আমরা পাচ্ছি, হচ্ছে এক্সস্ট গ্যাস কত ভলিউমে আসলে, বেসিক্যালি কেজি পার সেকেন্ডটাকে আমরা ভলিউমে কনভার্ট করতেছি, কারণ আমরা জানি 1 কেজিতে হচ্ছে 0.79 মিটার কিউব, মানে বেসিক্যালি ডেনসিটিটা বের করলাম মিটার কিউব পার কেজি। ডেনসিটি তো উল্টাটা, আচ্ছা ভলিউম পার কেজি আর কি। তাহলে এখানে পাইলাম হচ্ছে ফ্লো অফ এক্সস্ট গ্যাসটা আমরা মিটার কিউব পার সেকেন্ডে পাইলাম। তাইলে জানি যে এক্সস্ট গ্যাসের মধ্যে NO2 আছে 51.3 মিলিগ্রাম পার মিটার কিউব, আর এক্সস্ট গ্যাস ফ্লো করতেছে 471.1 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম NO2 এক্সস্ট গ্যাস এই দুইটাকে মাল্টিপ্লাই করে পেয়ে গেলাম 24.2 গ্রাম NO2 পার সেকেন্ড। আচ্ছা, এটা একটু খেয়াল করে, এটা কি বুঝছো? লাস্টের লাইনটা আরেকবার একটু বল, ম্যাক্সিমাম কেন? আচ্ছা, প্রথমে, আচ্ছা আবার বলি, পুরাটাই আবার বলি। প্রথমে কি করলাম যে এখানে যে বলছে কি এক্সস্ট গ্যাসের মধ্যে ম্যাক্সিমাম NO2 থাকবে 25 ppmv। তাহলে এই 25 ppmv টাকে আমি হচ্ছে মিলিগ্রাম পার মিটার কিউবে কনভার্ট করলাম এই ফর্মুলা ইউজ করে। আচ্ছা, গেল। এটা কি পাইলাম যে এক্সস্ট গ্যাসের মধ্যে এত মিলিগ্রাম পার মিটার কিউব NO2 আছে, তাই না? আচ্ছা, এখন আমরা বের করতেছি যে 1 কেজি এক্সস্ট গ্যাস কতটুকু ভলিউম কনভার্ট করে, কারণ দেখো আমাদের এখানে ফ্লো রেটটা দেওয়া আছে হচ্ছে কেজি পার সেকেন্ডে। এইটাকে আমি চাইতেছি যে মিটার কিউব পার সেকেন্ডে নেই, তাহলে হচ্ছে এই মিটার কিউব পার সেকেন্ডে নিলে এটার সাথে এই মিলিগ্রাম পার মিটার কিউব এটাকে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে মিলিগ্রাম পার সেকেন্ডে NO2 কনসেন্ট্রেশনটা পাবো। আমার তো এই যে বলে দিছে কোয়েশ্চেনে যে তুমি গ্রাম পার সেকেন্ডে বের করো NOx টা। তাহলে আমার এখন তাহলে এই কেজি পার মিটার সেকেন্ডটাকে আমাকে মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এর জন্য আমি 1 কেজি ভলিউমের এক্সস্ট গ্যাস, 1 কেজি ম্যাসের এক্সস্ট গ্যাস কতটুকু ভলিউম অকুপাই করে সেটা বের করে নিলাম এই ফর্মুলা দিয়ে, V equals to nRT by P। তারপরে কি করলাম যে ফ্লো রেটটা বের করলাম যে যদি প্রতি কেজিতে 0.799 মিটার কিউব গ্যাস থাকে, তাহলে 589.4 কেজিতে কতটুকু আছে। পেলাম যে এক্সস্ট গ্যাসের ফ্লো রেটটা হচ্ছে 471.1 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এখন ম্যাক্সিমাম NO2 কি হবে, আমরা জানি যে প্রতি মিটার কিউবে যেখানে যে
কনসেন্ট্রেশনটা ছিল যে 51.3 মিলিগ্রাম পার মিটার কিউব NO2 ইন এক্সস্ট গ্যাস। তাহলে 471 মিটার কিউবে কত থাকবে? এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হয়ে গেল। আর এখানে মিলিগ্রামটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে গ্রামে কনভার্ট করছে, তাহলে পেয়ে গেলাম 24.2 গ্রাম NO2 পার সেকেন্ড। লাস্ট লাইনে তাহলে ফর্মুলাটা আসলে কি ইউজ করলো? C টাইমস কিউ। হ্যাঁ, এই কনসেন্ট্রেশনটাকে আমরা ফ্লো রেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এইটা হচ্ছে একটু কঠিন অ্যাপ্রোচ, এটার আরো অনেক সহজ অ্যাপ্রোচ ছিল। এটা একদম পানি যেটাকে বলে, আমরা জানি হচ্ছে 1 ppmv মানে হচ্ছে 1 মোল পলিউটেন্ট পার 10⁶ মোল এক্সস্ট গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা থাম্ব রুলের মতো যে 1 ppmv মানে হচ্ছে 1 মোল পলিউটেন্ট ডিভাইডেড বাই 10⁶ মোল এক্সস্ট গ্যাস বা 10⁶ মোল এয়ার। তাহলে 25 ppmv মানে কি? মানে হচ্ছে 25 মোল NO2 পার 10⁶ মোল এক্সস্ট গ্যাস। তাহলে এই মোলটাকে আমি যদি এখন গ্রামে নিয়ে যাই তাহলে আমি পেয়ে যাচ্ছি, তাহলে NO2 হচ্ছে 46, মোলকে আমি ম্যাসে কনভার্ট করলাম, মোলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে, আর এক্সস্ট গ্যাসেরও মোলার ম্যাস আমাকে দিয়ে দিছিল 28.01, মাল্টিপ্লাই করে পেয়ে গেলাম 4.106 গ্রাম NO2 পার গ্রাম এক্সস্ট গ্যাস। তাহলে 589.4 কেজি পার সেকেন্ড আমার এক্সস্ট গ্যাস ফ্লো করতেছে, কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে পেয়ে গেলাম যে গ্রাম পার সেকেন্ডে। আচ্ছা, আমি কি ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাপ্রোচে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, খুব সম্ভবত এগুলো আসলে আসেও না, আমি টাইমে দেখিও না যে এই কোয়েশ্চেন আসছে, বাট ক্লাসে করাইছে। হ্যাঁ, যে কোনো একটা অ্যাপ্রোচে করা গেলেই তো হলো, তাই না? তো প্যারা হওয়ার কথা না। তো এখানে হচ্ছে স্যার বলে দিছিল, একটা নোট দিছে যে 1 ppm মানে কি আসলে, বা 1 ppm বা 1 ppmv মানে হচ্ছে 1 ভলিউম গ্যাসিয়াস পলিউটেন্ট পার 10⁶ ভলিউম এয়ার, 1 mole pollutant per 10⁶ mole air, অথবা 1 molecule pollutant per 10⁶ molecule air। পার মিলিয়ন আর কি। হ্যাঁ হ্যাঁ, পার মিলিয়ন। আচ্ছা, এটা একটু নিজেরা দেখো, সহজ আছে, মানে দেখলেই বুঝবা যদি এখন নাও বুঝে থাকো। আচ্ছা, তাহলে পরে যাই। এখন আমরা হচ্ছে কিউ বের করলাম বা কনসেন্ট্রেশন অফ পলিউটেন্ট বের করলাম। এখন হচ্ছে আমার দরকার ইফেক্টিভ স্ট্যাক হাইটটা বের করা। ইফেক্টিভ স্ট্যাক হাইটটা কি? এটা তো বললাম একটু আগে যে ইফেক্টিভ স্ট্যাক হাইটটা হচ্ছে যে এইটার স্ট্যাক হাইটটা স্মল h, স্ট্যাক হাইট h, যেটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, আর প্লুমটা কতটুকু রাইজ করবে বা ডেল্টা h, দুইটাকে অ্যাড করলে আমরা ইফেক্টিভ স্ট্যাক হাইটটা পাবো। আচ্ছা, ইফেক্টিভ স্ট্যাক হাইটটা কিভাবে বের করব? ইফেক্টিভ স্ট্যাক হাইটটা বের করব হচ্ছে, আচ্ছা এখানে বলছে যে কেন প্লুম রাইজটা হইতেছে। প্লুম রাইজটা ডিপেন্ড করতেছে হচ্ছে বয়ান্সি এন্ড মোমেন্টামের উপরে। এটা তো বুঝে যাইতেছে যে যেহেতু হাওয়াটা গরম থাকে তো এটা উপর দিকে উঠে যাওয়ার প্রবণতা আছে। সো এটাই হচ্ছে বয়ান্সি, যে গরম গরম যেহেতু এটা ফ্লোট করার চেষ্টা করে এয়ারের উপরে যে। আর মোমেন্টাম হচ্ছে এটা যেহেতু একটা গরম হাওয়া, একটা ভেলোসিটি আছে, তাহলে ম্যাস আর ভেলোসিটির কারণে এটা উপরের দিকে একটা ফোর্স ফিল করে, যে কারণে উপরের দিকে একটু রাইজ হয়। আচ্ছা, এখন আমরা এটা প্লুম রাইজটাকে কিভাবে এস্টিমেট করব? স্ট্যাক হাইটটা তো কনস্ট্যান্ট, তাই না? মানে এই পার্টটা স্ট্যাক হাইট স্মল h, যেটা এই পার্টটা তো কনস্ট্যান্ট। আমার প্লুম রাইজটা হচ্ছে বের করতে হবে ডেল্টা h। এখন প্লুম রাইজটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এগুলো একটু মানে এমনি সহজ জিনিসটা, এবং স্যার বলছে যে এটা এটা যদি আসে তাহলে দিয়ে দিবে। এগুলো আসলে দেখে দেখে করে করার জিনিস, তো এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, এটা স্যার বলছে। তাহলে আমরা দেখে যাই, এটা কি বয়ান্সি ফ্লাক্স প্যারামিটার, একটা বয়ান্সি ফ্লাক্স প্যারামিটার একটা জিনিস, ক্যাপিটাল এফ। এটার ফর্মুলা হচ্ছে এটা gr²vs ইন্টু 1 মাইনাস TA বাই ts। জিটা কি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর হচ্ছে ইনসাইড রেডিয়াস অফ স্ট্যাক, vs হচ্ছে স্ট্যাক গ্যাস এক্সিট ভেলোসিটি, মানে ভেলোসিটি অফ দ্য পলিউটেন্ট আর কি হারে স্ট্যাক থেকে বের হইতেছে। 1 মাইনাস TA হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আর ts হচ্ছে টেম্পারেচার অফ দ্য স্ট্যাক গ্যাস। আচ্ছা, এখন দেখো এটা পাইলাম, আমি এফ পাইলাম। এখন ওই যে সাউথটা যেগুলো পড়াইলে, এখন যদি তোমার অ্যাটমসফিয়ার নিউট্রাল অর আনস্টেবল হয়, মানে স্টেবিলিটি ক্লাস এ থেকে ডি এর মধ্যে হয়, তাহলে প্লুম রাইজের ফর্মুলাটা হচ্ছে এইটা। ঠিক আছে, ডেল্টা এইচ ইকুয়ালস টু 1.6 এফ টু দি পাওয়ার 1/3 এক্স এফ টু দি পাওয়ার 2/3 ডিভাইড বাই ইউ। ইউটা হচ্ছে বুঝতে পারতেছো যে উইন্ডের ভেলোসিটি।
আচ্ছা, আর XF টা হচ্ছে কি ডিস্টেন্স নাম্বার টু পয়েন্ট অফ ফাইনাল প্লুম রাইজ। XF টা বের করার জন্য আবার দুইটা ফর্মুলা আছে। যদি তোমার এই বুয়ান্সি ফ্লাক্স প্যারামিটার 55 এর চেয়ে বেশি হয় তাহলে এটা ইউজ করবা, 55 এর চেয়ে কম হলে এটা ইউজ করবা। এটা করলে আমরা ডেল এইচটা পাচ্ছি ফর স্টেবিলিটি ক্লাস A to D। আচ্ছা, এখন যদি তোমার স্টেবল হয়, অ্যাটমসফেরিক কন্ডিশন যদি স্টেবল থাকে মানে স্টেবিলিটি ক্লাস E and F এর মধ্যে, তাহলে প্লুম রাইজটা এই ফর্মুলা দিয়ে বের করব। ডেল্টা এইচ হচ্ছে 2.6 F by US to the power 1/3। এস ইউটা হচ্ছে তোমার উইন্ডের ভেলোসিটি, আর এস টা হচ্ছে স্টেবিলিটি প্যারামিটার। এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে মনে হয় না পরীক্ষায় আসবে। স্যার দেখাইছে, স্যার বলছে যে এগুলা দেখে দেখে করতে হয়, সো পরীক্ষা সাধারণত আসে না। আসলে ফর্মুলা দিয়ে দিবে আশা করতেছি। তাহলে এখানে একটা ম্যাথ দিছে যে কিভাবে কি করবা, কিভাবে ইফেক্টিভ স্ট্যাক হাইটটা বের করবা। কি বলছে, পাওয়ার প্ল্যান্টের 100 মিটার স্ট্যাক আছে with an inside radius of 1 meter. The exhaust gases leave the stack with an exit velocity of 10 meter per second at a temperature of 120 degree Celsius. সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, ambient temperature 6 degree Celsius, wind speed হচ্ছে 5 meter per second, surface wind speed 3 meter per second। আর বলে দিচ্ছে কি যে cloudy summer day। এই cloudy summer day এই কথাটা দিয়ে আমরা বের করব হচ্ছে যে স্টেবিলিটি ক্লাসটা কি, অ্যাটমসফিয়ারের স্টেবিলিটিটা কি। এটার ওই যে একটা টেবিল আছে, এই যে টেবিলটা কি বের করি নাই আমি, তোমার শাগুফতার পার্টে ছিল টেবিলটা, দাঁড়াও বের করি। হ্যাঁ, লাস্টের টেবিলটা দেখাইতে ভুলে গেছি, একদম লাস্ট পেজে। যে এটা না, একটু দেখায় দে, হ্যাঁ একদম লাস্টে। দেখা হ্যাঁ যাচ্ছে? হুম। এই আচ্ছা, ম্যাথটাও নাই, হ্যাঁ এই মাত্রাও আসলে মানে এই ম্যাথ। পরীক্ষায় আসবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিন্তু মানে এখানে অনেক কিছু আছে, বলে বলে যে এই বাই চান্স যদি আসে, মানে যদি আসে তাহলে বলছে স্যার ফর্মুলা টর্মুলা দিয়ে দিবে, বাট কখনো এখনো পরীক্ষায় আমি দেখিনি কোয়েশ্চেনে যে আসছে। আচ্ছা, কোয়েশ্চেনটা আবার দেখি। বলছে কি ইট ইজ আ ক্লাউডি সামার ডে, ক্লাউডি সামার ডে। আর বলছে কি যে সারফেস উইন্ড স্পিড হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো টেবিল 7.8 মানে হচ্ছে, এই যে টেবিল 7.8 থেকে সারফেস উইন্ড আমি দেখতেছি 3, তাহলে এই ঘরে পড়তেছে। আর কি বলছে জানি, ক্লাউডি ডে। তাহলে ক্লাউডি ডে মানে হচ্ছে সোলার ইনসোলেশন হচ্ছে স্লাইট বা মডারেট, তাই না? তাহলে এটা স্টেবিলিটি ক্লাস মনে হয় বি ধরছে, তাই না? না, স্টেবিলিটি ক্লাস সি ধরছে। ক্লাউডি সামার ডে, তাহলে তোমার সোলার ইনসোলেশন ধরো স্লাইট, যেহেতু ক্লাউডি আছে 3 থেকে 5 এর মধ্যে বা 2 থেকে 3 এর মধ্যে যদি ধরো, তাহলে তোমার স্টেবিলিটি ক্লাস আসতেছে সি। সি মানে হচ্ছে স্লাইটলি আনস্টেবল। ঠিক আছে, যেখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম আমার স্টেবিলিটি ক্লাস স্লাইটলি আনস্টেবল। এখানে সবকিছু দেওয়া আছে, ইনসাইড রেডিয়াস, ভেলোসিটি, টেম্পারেচার কেলভিনে নিয়ে নিতে হবে সবগুলা। উইন্ড স্পিড 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, উইন্ড স্পিড হচ্ছে দেখো একটা বলছে সারফেস উইন্ড স্পিড, আরেকটা বলছে হচ্ছে উইন্ড স্পিড এট স্ট্যাক হাইট, মানে স্ট্যাকটা যেখানে আছে সেখানে উইন্ড স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর সারফেস উইন্ড স্পিডটা আমার দরকার হয়েছে স্টেবিলিটি ক্লাস বের করার জন্য, কিন্তু ম্যাথ করার জন্য আমার স্ট্যাক হাইটে কি উইন্ড আছে সেটাই লাগবে। তাহলে এখান থেকে আমি ওই যে বুয়ান্সি প্যারামিটারটা বের করলাম, ফর্মুলায় জাস্ট সবকিছু বসায় বুয়ান্সি প্যারামিটারটা বের করলাম। তারপরে যেহেতু স্টেবিলিটি ক্লাস সি, আমরা বলছিলাম যে স্টেবিলিটি ক্লাস এ থেকে ডি হলে আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই ফর্মুলা ইউজ করার জন্য ফার্স্ট এক্স এফ বের করে নিছি, যেহেতু 55 এর চেয়ে কম আছে তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে প্লুম রাইজ পেয়ে গেলাম, জাস্ট ফর্মুলায় জিনিসপত্র বসায় টসায় 53.4। তাহলে আমার ইফেক্টিভ স্ট্যাক হাইট হচ্ছে h প্লাস ডেল্টা এইচ, এইচ দেওয়া আছে 100, 100 প্লাস 53.4 এটা। এখন স্যার দেখাইছে যে যদি অ্যাটমসফিয়ারটা স্টেবল হতো, মানে স্টেবিলিটি ক্লাস এ থেকে ডি না ই বা এফ, এরকম যদি কিছু হইতো, আর যদি আইসোথার্মাল হইতো, আইসোথার্মাল মানে হচ্ছে ডেল টি এ বাই ডেল জেড, মানে হচ্ছে তোমার ওই যে স্ট্রেট লাইন যেটা সামনে দেখাই দিচ্ছিল যে এলিভেশন বা তোমার হাইটের সাথে সাথে টেম্পারেচারের ভ্যারিয়েশন নাই, জিরো। তখন আমি এই যে ওই ফর্মুলাটা, স্টেবিলিটি ক্লাসের যে ফর্মুলাটা ছিল, এই যে এস টা স্টেবিলিটি প্যারামিটারের, এই ফর্মুলায় বসায় এস বের করলাম সবকিছু দিয়ে। এটাও এত ডিটেলসে স্যার বলে নাই, যেহেতু এগুলো পরীক্ষায় দিবে না। আর ইফেক্টিভ হাইট তাহলে পেয়ে গেলাম 2.6, ওই ফর্মুলায় বসায় ইফেক্টিভ স্ট্যাক হাইটটা দেখো, যখন তোমার অ্যাটমসফিয়ারটা বেশি স্টেবল তখন দেখো ইফেক্টিভ স্ট্যাক হাইটটা কিন্তু বেশি। এখানে ছিল 153.4, এটা 165.8।
এটাই হচ্ছে একটা নোটিসেবল জিনিস যে অ্যাটমসফিয়ার যখন স্টেবল হইতেছে তখন তোমার ইফেক্টিভ স্ট্যাক হাইটটা বাড়তেছে। ওকে, এটা গেছে। আচ্ছা, এখন হচ্ছে আর নেক্সট প্যারামিটার হচ্ছে আমাদের মিন উইন্ড স্পিড এট প্লুম হাইট। আমরা যে উইন্ড স্পিড গুলা বেসিক্যালি মেজার করা হয় হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে, এবং ওরা ইউজুয়ালি মাপে হচ্ছে 10 মিটার হাইটে। ঠিক আছে, ইউজুয়ালি ওদের ইনস্ট্রুমেন্ট হাইট হচ্ছে 10 মিটার, মানে 10 মিটার হাইটে ওরা হচ্ছে উইন্ড স্পিডটা মাপে। কিন্তু আমাদের স্ট্যাকটা যেখানে আছে বা ইফেক্টিভ স্ট্যাক হাইট আমাদের যত, সেখানে আমাদের উইন্ড স্পিডটা দরকার। তো সেটা বের করার জন্য আমরা যে এই ফর্মুলাটা ইউজ করি, ইউ নটটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল হাইটে যেটা উইন্ড স্পিড, সেটা জেড হচ্ছে আমাদের স্ট্যাক হাইট বা প্লুম হাইট, আর হচ্ছে জেড নট হচ্ছে ইনস্ট্রুমেন্টাল হাইট। আর এখানে পি একটা প্যারামিটার যেটা আমরা এই টেবিল থেকে পাবো, এটাও স্টেবিলিটি ক্লাসের উপর ডিপেন্ড করে। স্টেবিলিটি ক্লাস বের করার পরে এই পিটা এই টেবিল থেকে নিয়ে এখানে বসাই দিলে আমি আমার প্লুম হাইটে মিন উইন্ড স্পিডটা পেয়ে যাবো। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসপারশন প্যারামিটার গুলা, সিগমা ওয়াই সিগমা জেড, মানে ওয়াই ডিরেকশনে কি পরিমাণ কন্টামিনেন্ট ডিসপার্স করতেছে আর জেড ডিরেকশনে কি পরিমাণ ডিসপার্স করতেছে। এগুলো বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু। কি বলছে যে অ্যাজ ডিসটেন্স ডাউনস্ট্রিম, মানে এক্স যত বাড়ে তত তোমার ইয়েগুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো ইনক্রিজ করবে, এটাই বুঝাইতেছে। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো আমরা কিভাবে ইয়ে করব, এই দুইটা গ্রাফ থেকে তোমার আহ, বিভিন্ন স্টেবিলিটি ক্লাসের জন্য এবং বিভিন্ন ডিসটেন্সের জন্য আমরা ল্যাটারাল ডিসপারশন কোএফিসিয়েন্ট বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এই গ্রাফ থেকে নিয়ে নিব। ঠিক আছে, এটার হচ্ছে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই গ্রাফটা খেয়াল করো যে দুই দুই দিকে হচ্ছে লগারিদমিক। হ্যাঁ, তাহলে লগারিদমিক গ্রাফ থেকে বেসিক্যালি আমাদের রিড করা অনেক সমস্যা, তাই না? এখন যদি এখানে ধরি যে 5000 মিটার এখানে নিয়ে স্টেবিলিটি ক্লাস তাহলে এখান থেকে দেখো রিড করা, এক্সাক্ট ভাবে রিড করা একটু ডিফিকাল্ট। এই কারণে আমরা হচ্ছে এই টেবিল ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে সিগমা ওয়াই এর জন্য, এটা হচ্ছে সিগমা জেড এর জন্য। বিভিন্ন স্টেবিলিটি ক্লাসের জন্য ডিসটেন্সের সাথে সাথে তুমি এখান থেকে রিড করতে চাইলে করতে পারো, বাট এটা আমরা করব না, যেহেতু এটা এক একজনের অ্যান্সার এক এক রকম আসবে। আমরা এই টেবিলটা ইউজ করব। এই টেবিলটা কি, মানে ওই গ্রাফ গুলাই ট্যাবুলার ফর্মে দেওয়া হয়েছে, এই ইকুয়েশন গুলো ডেভেলপ করা হয়েছে সিগমা ওয়াই এর জন্য a x টু দি পাওয়ার 0.894, সিগমা জেড এর জন্য এটাও স্যার দিয়ে দিব বলছেন। এখানে দেখো বিভিন্ন স্টেবিলিটি ক্লাসের জন্য a এর ভ্যালুটা ফিক্সড, তারপরে x এর সাথে সাথে x লেস দ্যান 1 কিলোমিটার হলে CDF এই ভ্যালুগুলো ইউজ করবা, গ্রেটার দ্যান 1 কিলোমিটার হলে CDF এই ভ্যালুগুলো ইউজ করবা। এখানে খেয়াল রাখো যে x টা হচ্ছে ইজ গিভেন ইন কিলোমিটারস। ঠিক আছে, আচ্ছা এখন প্রবলেমে আসি। কি বলছে, আ স্ট্যাক এমিটিং 80 গ্রাম পার সেকেন্ড অফ NO। 80 গ্রাম পার সেকেন্ড মানে এটা আমাদের হচ্ছে কিউ। 80 গ্রাম পার সেকেন্ড মানে হচ্ছে এটা আমাদের কিউ। ইফেক্টিভ হাইট দিয়ে দিছে 100 মিটার। ইফেক্টিভ স্ট্যাক হাইট মানে তো বুঝতেছো যে ফ্লুম হাইট প্লাস স্ট্যাক হাইট মিলাই ইফেক্টিভ হাইটটা দিয়ে দিছে হচ্ছে 100 মিটার। দ্য উইন্ড স্পিড ইজ 4 মিটার পার সেকেন্ড এন্ড 10 মিটার হাইট, মানে তোমার ইনস্ট্রুমেন্ট হাইটে 4 মিটার পার সেকেন্ড, ফ্লুম হাইটে আমাদের বের করতে হবে। and it is a clear summer day. Clear summer day বলতে বোঝাচ্ছে তুমি হচ্ছে স্টেবিলিটি ক্লাসটা বের করে নাও। Sun nearly overhead. আচ্ছা, estimate the ground level NO concentration directly downwind at a distance 2 kilometer at a point 2 kilometer downwind and 0.1 kilometer off the downwind axis and a point downwind where NO is maximum. এই তিনটা জিনিস, এই প্রবলেমটা করলেই হচ্ছে মোটামুটি হয়ে যায় পরীক্ষার জন্য, এই টাইপের প্রবলেমই আসবে। আচ্ছা, হ্যাঁ এটাই তো প্রবলেমটা। তাহলে ফার্স্ট আমরা বের করে নিলাম ইনস্ট্রুমেন্টাল হাইট হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে ক্লিয়ার সামার ডে টেবল 7.8 থেকে বের করে নিলাম যে স্টেবিলিটি ক্লাস বি, আর টেবল 7.7 থেকে বের করে নিলাম যে পি হচ্ছে 0.15। এটা কি দেখানো লাগবে? আচ্ছা, 4 মিটার পার সেকেন্ডে দেখো 3 থেকে 4 এখানে, আর অনেক স্ট্রং আইসোলেশন সানি ডে, তাহলে আমার স্টেবিলিটি ক্লাস হচ্ছে বি পাইলাম। বি মানে হচ্ছে কি মডারেটলি আনস্টেবল। এই যে স্টেবিলিটি ক্লাস বি মডারেটলি আনস্টেবল। আর এই পি এর ভ্যালুটা পাইলাম হচ্ছে যে এখান থেকে বি এর জন্য পি এর ভ্যালু হচ্ছে 0.15। আচ্ছা, এখন কি লাগবে আমার? এখানে আমার লাগবে হচ্ছে প্লুম হাইটে ভেলোসিটি, উইন্ড ভেলোসিটিটা কত, এই ফর্মুলাতে বের করি। ইউ নট জেড বাই জেড নট টু দি পাওয়ার পি। ইউ নটটা হচ্ছে 4, জেড হচ্ছে 100 এই যে দেওয়া আছে, আর 10 ইনস্ট্রুমেন্ট হাইট বা জেড নট হচ্ছে 10,
আর কোএফিসিয়েন্টটা 0.15। তাহলে আমরা পাইলাম যে প্লুম হাইটে আমার উইন্ড স্পিড হচ্ছে 5.65 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন হচ্ছে আমার ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো লাগবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ওয়াই সিগমা জেড ওই ফর্মুলা ইউজ করে টেবিল থেকে ভ্যালু নিয়ে নিয়ে বের করে ফেললাম। সিগমা ওয়াই আর সিগমা জেড, এখানে ইউনিট গুলা খেয়াল রাখবো, তারপর মিটারে মিটারে দিচ্ছে। আচ্ছা, এখন আমার বের করতে হবে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের ফর্মুলা হচ্ছে এইটা। যেহেতু এটা NO, বলছিলাম প্রথমের দিকে যে NO হচ্ছে তোমার রিফ্লেকশন হবে, তাই না? এই যে উইথ গ্রাউন্ড রিফ্লেকশন, দেখো NO যেহেতু এখানে গ্রাউন্ড রিফ্লেকশন হবে, তাহলে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা, এই ফর্মুলাটা ওরা একটু এখানে শর্টে লিখছে, দেখো ও না সরি, শর্টে লেখে না, এটা হচ্ছে 0 0 জন্য, মানে এই পার্টটা বাদ দিচ্ছে। যেহেতু আমার জেড এর ভ্যালু 0, তাহলে হচ্ছে এই পার্টটা মানে এক হয়ে যায়, দুইটা এক হয়ে যায়, তাহলে টু টাইমস অফ এটা আসে, 2 এক্সপোনেনশিয়াল অফ h স্কোয়ার বাই 2 সিগমা জেড স্কোয়ার আসে। এখানে 2 আর এই 2টা কাটাকাটি করছে, এই যে এখানে দেখো কিউ বাই এখানে 2 নাই, আর এখানে যে 2h স্কোয়ার থাকার কথা, এটা 2 আর 2 কাটাকাটি করছে। তাহলে আমার প্রথম কোয়েশ্চেন বলছে ডিরেক্টলি ডাউনওয়ার্ড এট আ ডিস্টেন্স অফ 2 কিলোমিটার, মানে আমার x হচ্ছে 2 কিলোমিটার আর y বা z এর কোনো ইয়ে নেই, মানে সেন্টার লাইন বরাবর আমাকে চাইছে 2 কিলোমিটার দূরে কনসেন্ট্রেশনটা কি হবে। তাহলে এখানে বসায় দাও, কিউ বসায় দাও, ইউ বসায় দাও, 5.65 বের করছি, সিগমা ওয়াই সিগমা জেড বের করলাম, এক্সপোনেনশিয়াল অফ h স্কয়ার, h হচ্ছে তোমার 100 বাই 2 সিগমা জেড বসে দিয়ে দেখলাম যে 2 কিলোমিটার দূরে, এখানে হচ্ছে 2 বসাইতে হয়েছে, কোথায় জানি ও না, এক্স তো আমার দরকার নাই, আমার তো ইকুয়েশনে এক্স নাই। এক্স আমি কেন 2 কিলোমিটার আমার দরকার হয়েছে শুধুমাত্র এই যে ভ্যারিয়েশনটা বের করার জন্য, এখানে কিন্তু 2 আসেনি। মানে কি যে এক্স ডিরেকশনে কিন্তু আমার ইয়ের ভ্যারিয়েশনটা নাই, তাই না? দেখো ফর্মুলায় কিন্তু এক্স নাই, এই যে ফর্মুলায় কিন্তু আমার এক্স গুলা নাই, দেখছো, খেয়াল করছো? দুইটা ফর্মুলাতেই কিন্তু এক্স নাই। কারণ কি, এক্স ডিরেকশনে আমরা ধরতেছি কনসেন্ট্রেশন, যে নো ডিফিউশন ইন এক্স ডিরেকশন, এটা আমাদের একটা অ্যাজাম্পশন যে এক্স ডিরেকশনে আমরা কোনো ডিফিউশন বা ডিসপারশন ধরতেছি না, এক্স ডিরেকশনে আমাদের কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু যেহেতু আমাদের ডিসপারশনটা ডিফারেন্ট হবে, মানে ডিসপারশনটা চেঞ্জ হবে, সিগমা ওয়াই এবং সিগমা জেড এর ডিসপারশনটা ডিফারেন্ট, এই কারণে কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট হবে। আদারওয়াইজ এক্স ডিরেকশনে কিন্তু কনসেন্ট্রেশন সেম। তাহলে এই 2 কিলোমিটারটা দরকার হয়েছে আমাদের হচ্ছে সিগমা ওয়াই আর সিগমা জেড বের করার জন্য, আর এই অরিজিনাল ফর্মুলায় আমাদের এক্স এর কোনো ভ্যালু নাই। তাহলে এটা পেয়ে গেলাম যে 60.7 মাইক্রো, মানে এক্স ডিরেকশনে তোমার পুরাটা ইয়ে জুড়েই কনসেন্ট্রেশন হবে, সেন্টার লাইন বরাবর হবে 60.7 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, এর পরেরটা বলছে কি 2 কিলোমিটার ডাউনউইন্ড এন্ড 0.1 কিলোমিটার অফ দ্য ডাউনউইন্ড অ্যাক্সিস, মানে 0.1 কিলোমিটার ডানে অথবা বায়ে কি কনসেন্ট্রেশন আসে। তার মানে এখানে আমার y এর ভ্যালু হচ্ছে 0.1 কিলোমিটার। খেয়াল রাখো যে এইটা ফর্মুলায় বসানোর সময় কিন্তু মিটারে নিয়ে নিতে হবে। তাহলে এখানে y এর ভ্যালুটা 100 বসাও, তাহলে আর হচ্ছে z এর ভ্যালু 0, তাহলে ফর্মুলায় সব জিনিসপত্র বসাইলে আমরা পেয়ে যেতেছি যে 2 কিলোমিটার দূরে এবং 100 মিটার ডানে বা বায়ে আমাদের কনসেন্ট্রেশন অফ পলিউটেন্ট হচ্ছে 57.2 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, এখন এর পরেরটা বলছে কি যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কোথায় হবে, এনওর ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা কোথায় হবে। এটা হচ্ছে আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে যে তুমি যদি ধরো যে বিভিন্ন জায়গায়, মানে 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার এইভাবে তোমার ক্যালকুলেট করে তোমার সিগমা ওয়াই সিগমা জেড বের করে একটা এক্সেল বানাও, এক্সেল বানায় গ্রাফ প্লট করে দেখো যে কোথায় ম্যাক্সিমাম হয়, এটা একটা প্রসিডিউর হইতে পারে। আর আমরা কুইকলি এস্টিমেট করার জন্য হচ্ছে এই গ্রাফটা ব্যবহার করব। এখানে বলে দিছে স্যার যে এই ফর্মুলাটা Cmax equal to Q by U bar into C U bar Q max by Q max, এখান থেকে এই জায়গায় হচ্ছে আমি এই জিনিসটা পাবো CU by Q max, CU by Q max এখানে পাবো x x বরাবর, আর y এ হচ্ছে তোমার x, মানে ডিস্টেন্সটা ডাউনউইন্ড ডিস্টেন্সটা কতটুকু, x ইন কিলোমিটার। তাহলে দেখো এখানে বিভিন্ন স্টেবিলিটি ক্লাসের জন্য A B C D E F বিভিন্ন স্টেবিলিটি ক্লাসের জন্য এবং বিভিন্ন স্ট্যাক হাইটের জন্য আমার গ্রাফটা দেওয়া আছে। যেখানে যে ছোট ছোট দেখতেছো না 300 200 150 100, এটা হচ্ছে তোমার স্ট্যাক হাইট। তাহলে আমাদের স্ট্যাক হাইট কত ছিল, আমাদের স্ট্যাক হাইট ছিল হচ্ছে 100, তাহলে আর স্টেবিলিটি ক্লাস হচ্ছে B। তাহলে এই গ্রাফটা ইউজ করো,
স্টেবিলিটি ক্লাস বি আর স্ট্যাক হাইট হচ্ছে 100, মানে এই পয়েন্ট, এই পয়েন্ট বরাবর নিচে যাও, এখান থেকে তুমি কিউ ইউ বাই না সরি সি ইউ বাই কিউ ম্যাক্স পাইলা, আর এখানে এক্স এর দিকে যাও, সরি আচ্ছা এক্স বরাবর যাও, তাহলে দেখবা 0.7 বা 0.8 কিছু একটা পাবা, সেটা এখন ফর্মুলায় বসায় দাও তাহলে হয়ে যাবে। ফর্মুলাটা ছিল হচ্ছে কিউ বাই ইউ বার ইন্টু সি ইউ বাই কিউ ম্যাক্স, এই জিনিসটা আমরা গ্রাফ থেকে পাইলাম। তাহলে গ্রাফ থেকে পাইলাম হচ্ছে দেখো 1.6 × 10⁻⁵, আর এক্স ম্যাক্স পাইছি হচ্ছে 0.7 কিলোমিটার, মানে 0.7 কিলোমিটার দূরে আমি হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ এনও পাবো। আর এটা গ্রাফ থেকে বের করলে আমরা সি ম্যাক্স মানে সেই কনসেন্ট্রেশনটা কত সেটাও বের করে ফেললাম। এখন এটা স্যার একটা চেক দিছে যে 0.7 এক্স, এখানে 0.7 বসায় ডিসপারসিভিটিটা বের করছে, তারপরে ফর্মুলা অরিজিনাল ফর্মুলায় বসায় দেখা যায় যে এই গ্রাফটা ইউজ করলে আমরা যেটা পাই আর ফর্মুলা ইউজ করলে অলমোস্ট কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়। সো এটা যদি আসে আমরা ইজিলি এই গ্রাফটা ইউজ করে এটা বের করে ফেলতে পারবো। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে? যদি চেক না মিলে না মিললে মিলবে, এটা তো ওইভাবে এম্পিরিক্যালি ডেভেলপ করা হয়েছে। আর না মিললে তুমি তো কিন্তু চেক চেক দিতে যাবা না, দিয়ে জাস্ট করলেই হইতো। আমি আমি হ্যাঁ গ্রাফ কেন শুধু ইউজ করতে যেতেছি? কিভাবে করলে হয়তো? মানে চেকটা গ্রাফ ছাড়া করছে না? না না, তুমি গ্রাফ থেকে তো দেখো, তুমি গ্রাফ থেকে দুইটা জিনিস পাইতেছো, হ্যাঁ ডিস্টেন্সটা পাইতেছো এক্স, মানে কত দূরত্ব যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা হবে, আরেকটা প্যারামিটার পাইতেছো কিউ ইউ বাই সি ইউ বাই কিউ ম্যাক্স, সরি এটা তো তুমি আগে থেকে জানো না, তুমি এই গ্রাফটা ইউজ করে না তুমি ম্যাক্সিমাম ডিস্টেন্সটা পাইতেছো, এই যে এক্স ম্যাক্সটা যেটা 0.7 কিলোমিটার, এইটা ইউজ করেই তো চেকটা দিছে। এই স্ক্রিনশট গুলোর পিডিএফটা দিস তো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, ঠিক আছে এটা। আমার হচ্ছে ফর্মুলা দুইটা দেখে হতাশ লাগছে। হ্যাঁ ফর্মুলা দেখে আমিও হতাশ হয়েছিলাম, বাট ফর্মুলাটা সহজ, মনে রাখা এতটা কঠিন না যতটা দেখে মনে হয়, মানে দুই একবার দেখলেই পারবি বুঝবি। ঠিক আছে কিনা বলো, নাকি আবার বলবো? ঠিক আছে। ওকে, সো পরের পার্টে যাই, পরে কি আছে। আচ্ছা এই প্রবলেম গুলাই আসবে, ঠিক আছে, এটা শিওরলি আসবে। আচ্ছা এখন আসলাম আমরা লাইন সোর্সে, পয়েন্ট সোর্সে হয়ে গেল, এটার ইয়ে আছে, তার মানে কোয়েশ্চেন একটা আসবে পয়েন্ট সোর্স নিয়ে, আরেকটা আসবে লাইন সোর্স নিয়ে, মানে দুই সেটে দুইটা কোয়েশ্চেন থাকবে, তোমরা যেটা অ্যান্সার করতে পারবা সেটা করবা, বাট একটা পার্ট এটা থাকবে, দুইটাই আসে, হ্যাঁ পয়েন্ট সোর্সেরটাও আসে, লাইন সোর্সেরও একটা ম্যাথ আসে। পয়েন্ট সোর্সটা দেখলাম, এখন লাইন সোর্সটা কি দেখো, এইটারও ডেফিনেশন আছে, আসে যে লাইন সোর্স মানে কি এবং এক্সাম্পল দাও। তাহলে লাইন সোর্সটা হচ্ছে কি, এক লাইনে যদি আমার অনেকগুলা জায়গা থেকে ইয়ে হয়, এমিশন হয়, সেটাই আমরা লাইন সোর্স বলি। যেমন এক্সাম্পল হচ্ছে মোটর ভেহিকলস ট্রাভেলিং অ্যালং আ স্ট্রেট সেকশন অফ আ হাইওয়ে, তারপরে এগ্রিকালচারাল বার্নিং অ্যালং দ্য এজ অফ আ ফিল্ড, আ লাইন অফ ইন্ডাস্ট্রিয়াল সোর্সেস অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। তাহলে কি এগুলা লিখে দিবা পরীক্ষায়। এখন এগ্রিকালচারাল বার্নিংটা এটা স্যার বলতেছিল যে ইন্ডিয়ায় এটা হয়, এবং ইন্ডিয়ায় তোমার হচ্ছে আতশবাজি যে হয় দিওয়ালির টাইমে, ওই সময়ও এটাকে লাইন সোর্স ধরা যাইতে পারে বা এরিয়া সোর্স ধরা যাইতে পারে, যে একই এরিয়া থেকে অনেক ইয়ে হইতেছে। আবার এগ্রিকালচারাল বার্নিং যেটা স্যার বলতেছিল যে তোমার যে কৃষকরা কি করে যে মাঠে, ও ইন্ডিয়ায় নাকি এটা করা হয় যে হারভেস্টিং এর পরে ওরা কি করে আগুন ধরায় দেয় ফিল্ডে, এটা করলে নাকি ফিল্ডের ফার্টিলিটি বাড়ে। তো তখন দেখা যায় যে এক লাইন বরাবর হচ্ছে অনেক ধরো খড়ের ডালা বা কিছু একটা এরকম টাইপের জায়গায় আগুন ধরা যায়, যে এক লাইন বরাবর প্রচুর এমিশন হইতেছে, এটাও একটা এক্সাম্পল যে লাইন সোর্সের। So mainly হচ্ছে most relevant example হচ্ছে motor vehicles along a straight section of highway, যেটা হচ্ছে খুবই কমন। আচ্ছা, বা এক লাইনে যদি তোমার অনেকগুলা ব্রিক ফিল্ডের চিমনি থাকে, এটাও লাইন সোর্স হতে পারে। আচ্ছা লাইন সোর্সের বিষয়টা দেখো, এখানে আমরা উইন্ড স্পিডটাকে বা উইন্ডটাকে আমরা ধরতেছি যে এই লাইন সোর্সের পারপেন্ডিকুলারলি আসতেছে। তাহলে দেখো, আর লাইন সোর্সে ইনফিনিট লেন্থ, এই দুইটাই আমাদের অ্যাসাম্পশন, ইনফিনিট লেন্থ অফ সোর্স এট গ্রাউন্ড লেভেল এন্ড উইন্ড ব্লোয়িং পারপেন্ডিকুলার টু দ্য লাইন। তাহলে দেখো এই দুইটা হচ্ছে ইকুয়েশন, সিমিলারলি একদম এক, নো গ্রাউন্ড রিফ্লেকশন উইথ গ্রাউন্ড রিফ্লেকশন। আর এখানে খেয়াল করো যে এখানে ওয়াই নাই,
ঠিক আছে, কারণ কি ওই আগের ফর্মুলা দুইটা নিশ্চয়ই খেয়াল করছো যে ওয়াই ওয়াই একটা কম্পোনেন্ট ছিল, কিন্তু এখানে ওয়াই নাই বা ওয়াই এর কোনো ডিসপারসিভিটি নাই। কারণ কি এখানে আমরা ধরতেছি যে ওয়াই ডিরেকশনে তোমার সোর্সটা ইনফিনিট লেন্থের, তাহলে ওয়াই বরাবর কোনো ডিসপারশন হবে না বা ডিফিউশন হবে না, ওয়াই বরাবর কনসেন্ট্রেশন সেম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে দুইটার মধ্যে একটা মেজর ডিফারেন্স, যে এখানে ওয়াই এর কোনো ডিসপারশন নাই, শুধুমাত্র জেড ডিরেকশন বরাবর আমরা হচ্ছে কনসেন্ট্রেশনটা দেখব কিভাবে চেঞ্জ হচ্ছে। তো ফর্মুলা দুইটা আবার মনে রাখতে হবে। আর কিউ এল এখানে বোঝানো হচ্ছে যে লাইন সোর্সের কনসেন্ট্রেশনটা, আর বাকি সব মোটামুটি সেমই আছে, এখানে √2π আসছে। আচ্ছা, এখন প্রবলেমে যাই। কি বলছে যে সাপোজ আ হাইওয়ে হ্যাজ 10 vehicles per second passing a given spot, each emitting 2.3 gram per kilometer of carbon monoxide. The wind is perpendicular to the highway and blowing at 2.2 meter per second. Estimate the ground level concentration 200 meter from the highway, assuming atmosphere to be adiabatic. আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলছে তোমাকে যে 200 মিটার দূরে তুমি গ্রাউন্ড লেভেল কার্বন মনোক্সাইড কনসেন্ট্রেশনটা বের করো। আচ্ছা, তাহলে 10 vehicles per second আমাকে পাস করতেছে, প্রতি ভেহিকল 2.3 গ্রাম হবে এখানে, হ্যাঁ 2.3 গ্রাম পার কিলোমিটার কার্বন মনোক্সাইড রিলিজ করতেছে। তাহলে এখান থেকে আমি কিউএল টা বের করে ফেলতে পারি যে 10টা ভেহিকল প্রতিটা 2.3 করে ইয়ে করতেছে, তাহলে 1000 মিটারে সে হচ্ছে 0.03 গ্রাম রিলিজ করতেছে। 1000 মিটারে সরি পার মিটারে, এখানে 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, বা কিউএল টা বের করলাম যে 0.03 গ্রাম পার মিটার সেকেন্ড। আর ইফেক্টিভ স্ট্যাক হাইটটা 0 কেন? কারণ এখানে বলে দিছে যে তুমি গ্রাউন্ড লেভেলে এমিশনটা বের করো, যেহেতু গাড়ি থেকে আসতেছে হাওয়াটা, তো এটাকে আমরা মোটামুটি গ্রাউন্ড লেভেল ধরে নিচ্ছি, তাহলে আমার স্ট্যাক হাইটটা হচ্ছে 0। উইন্ড স্পিড দেওয়া আছে 2.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন অ্যাডিয়াবেটিক হলে স্টেবিলিটি ক্লাস হচ্ছে ডি হয়। হ্যাঁ, এটা ওই যে স্বাগত পড়াইছিল, এগুলো আমি তখন বুঝি নাই, এখন হালকা হালকা বুঝতেছি। স্টেবিলিটি ক্লাস তখন ডি হয়, তাহলে স্টেবিলিটি ক্লাস ডি হইলে তোমার ওই যে আবার ওই টেবিল থেকে সিগমা জেডটা বের করবো, যেহেতু আমাদের সিগমা ওয়াই বরাবর কোনো ডিফিউশন নাই, মানে ওয়াই ডিরেকশনে কোনো ডিফিউশন নাই, এখানে সিগমা ওয়াই বের করার দরকার নাই, সিগমা জেডটা বের করবো ওই টেবিল থেকে ভ্যালুগুলা বসায়, তারপরে এই ফর্মুলায় বসায় দিলে আমি পেয়ে গেলাম যে 200 মিটার দূরে আমাদের কনসেন্ট্রেশনটা 970 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, এই প্রবলেমটাও আসবে, এই দুইটা টাইপের প্রবলেম পরীক্ষায় আসে। এমনি ইজি আছে, জাস্ট ফর্মুলাটা মনে রাখাই আমার কাছে মনে হচ্ছে যে একটু প্যারা হইতে পারে, বাট এমনি প্রবলেম সহজ। ঠিক আছে না, এটাই তো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আচ্ছা এখন দেখো যে ইফেক্ট অফ স্ট্যাক হাইট অন ডাউনউইন্ড কনসেন্ট্রেশন, মানে আমার স্ট্যাক হাইটটা যদি আমি বড় করব না ছোট করব, সেটার সাথে সাথে আমার গ্রাউন্ড লেভেল কনসেন্ট্রেশন কত কিরকম ভাবে ভ্যারি করবে। এখানে দেখো একটা প্রবলেম করা হয়েছে যে যেটার কিউ বা কনসেন্ট্রেশন এমিশন কনসেন্ট্রেশন ছিল হচ্ছে বা এমিশন রেট ছিল হচ্ছে 647 গ্রাম সালফার ডাইঅক্সাইড পার সেকেন্ড, উইন্ড স্পিড ছিল 4.9 মিটার পার সেকেন্ড, স্টেবিলিটি ক্লাস সি। এই তিনটা জিনিস কনস্ট্যান্ট ধরে বিভিন্ন স্ট্যাক হাইটের জন্য একটা গ্রাফ প্লট করা হয়েছে। তাহলে এখানে দেখা যাইতেছে যে দেখো যত তোমার স্ট্যাক হাইট বাড়তেছে তত গ্রাউন্ড লেভেল কনসেন্ট্রেশনের পিকটা কিন্তু কমতেছে। দেখো প্রচুর কিন্তু কমে যাইতেছে, এখানে প্রায় প্রায় 500-র কাছাকাছি, 50 মিটার বাড়াইলে এটা অর্ধেকেরও কম হয়ে যাইতেছে। তার মানে দেখা যাইতেছে যে স্ট্যাক হাইট যত বাড়াবো আমি, মানে আমার চিমনিটা আমি যত উঁচু করতে পারবো, আমার পলিউশন গ্রাউন্ড লেভেল পলিউশনটা তত কম হবে। ঠিক আছে না, এটা খুবই ক্লিয়ারলি একটা ইয়ে দেখা যাইতেছে যে এই কারণে বাংলাদেশেও স্যার বলতেছিল যে ব্রিক ফিল্ডের কিছু মানে ল আছে যে 120 ফিট বলছিল উনি, আমি আসলে কনফিউজ, এটা 120 ফিট হবে না 120 মিটার হবে, আমি কোয়েশ্চেন মার্ক দেব। স্যার ক্লাসে আসলে 120 ফিট বলছিল। স্যার বলতেছিল যে এরকম মিনিমাম একটা বার আছে যে তুমি 120 ফিট হইতেই হবে চিমনি হাইটটা। আবার বিভিন্ন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে ব্রিক ফিল্ডের জন্য, পাওয়ার প্ল্যান্ট গুলার জন্য স্যার হচ্ছে ইয়ের কথা বলতেছিল, কোন পাওয়ার প্ল্যান্টটার কথা জানি বলতেছিল যে 300 মিটার এটার ইয়ে স্ট্যাক হাইট, মানে গুগল ফটোসে যে যদি তুমি দেখো, গুগল ম্যাপে যাও যদি তুমি দেখো, মানে দেখা যেতে পারে যে এত উঁচু 300 মিটার হাইটে ইফেক্টিভ স্ট্যাক হাইটটা। তার মানে কি যত আমি হাইটটা বাড়াবো আমার গ্রাউন্ড লেভেলের কনসেন্ট্রেশনটা
কমবে। আবার এখানে আরেকটা জিনিস দেখো যে পিকটা কিন্তু দেখো 2 থেকে 6 এর মধ্যেই আছে, মানে এখান জিরোটা হচ্ছে তোমার রিলিজ হইতেছে, এখান থেকে গ্যাসটা রিলিজ হইতেছে, তাহলে পিকটা তুমি এই হাইটে পাই, মানে এই দূরত্ব যে পিকটা পাইতেছো, তার মানে তুমি যদি মানে হিসাব করো যে এই জায়গাটা হচ্ছে একটু রিস্কে আছে, তাহলে তুমি যদি বাসা টাসা বানাও বা কিছু একটা, এই জায়গাটা হচ্ছে রিস্ক জোন বা ডেঞ্জার জোন। এটা আমি জানি না অ্যাপ্লিকেশনের ব্যাপারে স্যার কিছু বলে নাই, বাট আমার মনে হয়েছে যে ধরো এটার কাছাকাছি কোনো হসপিটাল দিতে পারবো না বা কিছু, এই জোনটা অ্যাভয়েড করা যাইতে পারে স্ট্যাক হাইটের সাথে সাথে, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে স্টেবিলিটি ক্লাসের সাথে ডাউনউইন্ড কনসেন্ট্রেশনটা কিরকম হয়, এটাও সেম প্রবলেমটাই করা হয়েছে, কিন্তু এখানে স্ট্যাক হাইটটা কনস্ট্যান্ট রাখা হয়েছে একটা 300 মিটার, আর স্টেবিলিটি ক্লাস এসিএফ এর জন্য প্লট করা হয়েছে। ক্লাস এ মানে হচ্ছে ভেরি আনস্টেবল অ্যাটমসফিয়ার, সি মানে হচ্ছে স্লাইটলি স্টেবল, আর এফ মানে হচ্ছে একদম স্টেবল। দেখো স্টেবিলিটি ক্লাসের ইয়েটা এইগুলা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। স্টেবিলিটি ক্লাসের ডিস্ট্রিবিউশনটা দেখো একটু কঠিন, কঠিন মানে কি এতটা সহজ না, যেমন স্ট্যাক হাইটটা ছিল যে স্ট্যাক হাইট তুমি বাড়াও কনসেন্ট্রেশনটা কমবে। এটা দেখা যাইতেছে যে ভেরি আনস্টেবলের জন্য পিকটা অনেক বেশি এবং একদম কাছাকাছি, দেখো 2 মিটারের মধ্যে পিক হাইটটা পাওয়া গেছে। আবার যখন স্লাইটলি স্টেবল তখন পিকটা কম 200, কিন্তু এটা 2 থেকে 6 মানে এই রিজিয়নটায় পিকটা পাওয়া গেছে। আবার ভেরি স্টেবল যখন, তখন মোটামুটি কোনো পিক নাই, বা মানে যত দূরে যাইতেছে কনসেন্ট্রেশনটা বাড়তেছে, বাট কনসেন্ট্রেশনটা অনেক কম। তার মানে এইটাও বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা আমার কাছে ওইরকমই মনে হয়েছে, স্যার যদিও কিছু বলে নাই যে তুমি এই রিজিয়নটা ধরো যদি তোমার অ্যাটমসফিয়ার স্লাইটলি আনস্টেবল হয় বা সি ক্লাস হয়, তাহলে তোমার জন্য এই রিজিয়নটা ডেঞ্জারাস। আবার যদি ক্লাস এ হয় তাহলে তোমার জন্য এই রিজিয়নটা ডেঞ্জারাস এবং পিকও এখানে অনেক বেশি। আবার স্টেবিলিটি ক্লাস এফ হইলে মোটামুটি কনস্ট্যান্টই আছে, সো এটা ওইভাবে এক্সপ্লেইন করতে হবে যে মানে কোনো এটার স্পেসিফিক ইয়ে নাই যে কমতেছে বাড়তেছে, কমতেছে ঠিক আছে, যত স্টেবল হইতেছে তত পিকটা কমতেছে, কিন্তু পিকের পজিশনটা কিন্তু অনেক ভ্যারি করতেছে, ওয়্যারআজ এই স্ট্যাক হাইটের সাথে কিন্তু পজিশনটা মোটামুটি কনস্ট্যান্ট ছিল। তো এটাই হচ্ছে বিষয়টা এখানে। আর আরেকটা জিনিস খেয়াল করো যে তুমি যদি চিমনির একদম গায়ে যে দাঁড়াও তাহলে কিন্তু তোমার কোনো রিস্ক নাই, যে চিমনির সাথে চিমনির পাশে যে দাঁড়ালে, দেখো এখানেও চিমনির পাশাপাশি বা একদম ক্লোজলি যদি দাঁড়াও তুমি যে, তাহলে তোমার কোনো পলিউশনের কোনো ইয়াই নাই, রিস্কই নাই, একদম জিরোর কাছাকাছি। এখানেও সেম, যে পরিমাণ যেটাই স্টেবিলিটি ক্লাস থাকুক, চিমনির কাছাকাছি যায় কিন্তু তুমি মানে ডেঞ্জার ফ্রি থাকতে পারবা। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু আমরা ডাউন মানে কি বলে এটাকে গ্রাউন্ড কনসেন্ট্রেশনটা দেখতেছি, এখানে যদিও স্লাইডে কিছু লেখা নাই, বাট স্যার বারবার বলতেছিল যে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল কনসেন্ট্রেশন। আচ্ছা, দুইটা স্পেশাল কনসিডারেশন আছে, এটা অনেক সময় দেখানো হয়, পরীক্ষায় আসে নাই, কখনো দেখি নাই। একটা হচ্ছে বিল্ডিং ওয়েক্স, যদি তোমার চিমনির পাশাপাশি কোনো বড় বিল্ডিং থাকে তাহলে দেখা যায় যে এইটা দিয়ে পাস করে যাইতেছে, বাট এই রিজিয়নটায় একটা লো প্রেসার জোন ক্রিয়েট হয়, লো প্রেসার জোন যেহেতু ক্রিয়েট হয় এই জায়গা হচ্ছে এই দূষিত বাতাসগুলা এসে হাই কনসেন্ট্রেশন ক্রিয়েট করে, তো এই জায়গাটা হচ্ছে ডেঞ্জারাস হয়ে যায়। এটা বিভিন্ন টল বিল্ডিং এর আশেপাশে হয়ে যায় প্রবলেমটা, এটাকে বলা হয় বিল্ডিং ওয়েক্স। আরেকটা জিনিস আছে হচ্ছে এরোডাইনামিক ডাউনওয়াশ, পাহাড় পর্বত যদি থাকে মানে চিমনি হাইটের চেয়ে উঁচু, তাহলে এই জোনটায় অনেক কনসেন্ট্রেশন মানে এই জায়গার গ্রাউন্ড লেভেল কনসেন্ট্রেশনটা অনেক হাই হয়ে যায়। তো এই জিনিসটা এরোডাইনামিক ডাউনওয়াশটা মনে হয় দেখছিলাম আসছে পরীক্ষায়। তো এই দুইটা জিনিস হচ্ছে স্পেশাল কনসিডারেশন। তো এটাই ছিল স্লাইডে। এখন কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। প্রবলেম আসলে আমি সলভ করার টাইম পাই নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে ফর্মুলায় বসাইলে এই জিনিসগুলো হয়ে যায়। যেমন দেখো এখানে এই সবকিছু দেওয়া আছে, রেট কিউ দেওয়া আছে, উইন্ড স্পিড দেওয়া আছে, ইফেক্টিভ স্ট্যাক হাইটও দিয়ে দিচ্ছে, স্লাইটলি আনস্টেবলও বলে দিচ্ছে। তাহলে তুমি আর ইয়ে 1.5 কিলোমিটার ডাউনউইন্ডে বের করবা, ওই যে ফর্মুলায় বসাইলেই সবকিছু এখানে হয়ে যাবে। আমি আসলে হাতে কলমে করার টাইম পাইনি, করলে আমি দিবনি, তারা নেই। এটাও সেম, যে এই যে এখানে বলছে যে অ্যাটমসফেরিক স্টেবিলিটি যদি আনস্টেবল হয়ে যায় তাহলে তোমার গ্রাউন্ড লেভেল কনসেন্ট্রেশনটা কি হবে, তখন তোমাকে যে ওই গ্রাফটার কথা মনে করে অ্যান্সারটা লিখতে হবে। তারপরে দেখো এটা আসছে 2A 15 মার্ক। কোন গ্রাফটা? এই যে এটা মাত্র যেটা দেখানো, এই যে এটা বুঝতে পারছি, মানে তিনটা গ্রাফ আনস্টেবল, যেটা হ্যাঁ ছিল লাস্টে। আনস্টেবল হয়ে গেলে দেখো কনসেন্ট্রেশন অনেক বাড়বে এবং কাছাকাছি এসে ইয়েটা হবে। আচ্ছা, এখানে দেখো 2A আসছে 15 মার্কের, আবার 3 নাম্বারেও আসছে 13 মার্কের লাইন সোর্স নিয়ে। এই যে লাইন সোর্স বলতে কি বুঝো, এক্সাম্পল দাও। লাইন সোর্সের এই যে প্রবলেম দিয়ে দিচ্ছে, এই সেম স্লাইডে যে প্রবলেমটা আছে একদম সেম প্রবলেম দিয়ে দিচ্ছে।
এখন ভিতরে প্যাচ আছে কিনা আমি আসলে হাতে করতে গেলে বুঝবো, বাট আমার কাছে পড়ে তো সেমই মনে হয়েছে যে আহ, বের করো। জেড এর ভ্যালু একটা দিয়েছে, রুফ অফ বিল্ডিং হচ্ছে 300 মিটার, তাহলে জেড এর একটা ভ্যালু দিয়ে দিছে। বের করো কি আসছে, ফর্মুলায় বসাইলে মনে হয় হয়ে যাবে। আচ্ছা, দুইটা প্রবলেম আসছে দেখছো। আচ্ছা, এখানে আবার এটা কিউ বের করতেছে, যে স্লাইডে যে প্রবলেমটা ছিল যে সালফার 4.5% সালফার আছে, 25% এমিট করা হয়, তুমি হচ্ছে গ্রাউন্ড লেভেল সালফার ডাইঅক্সাইড কনসেন্ট। আচ্ছা, কিউ আগে বের করতে হবে, তারপরে হচ্ছে ফর্মুলায় বসায় বসায় এটা করতে হবে। তারপরে এই যে লাইন সোর্সের জন্য, ভেহিকলস এর জন্য ওই প্রবলেমটাই আসছে। এইখানেও কি বলছে, ওই যে ওই প্রবলেমই যে তোমার পার্টিকুলেট ম্যাটারের জন্য এখানে খেয়াল রাখতে হবে যে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে, গ্রাউন্ড রিফ্লেকশন নাকি উইদাউট গ্রাউন্ড রিফ্লেকশন। তখন ওই যে পার্টিকুলেট ম্যাটার নাকি কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড কি, ওইটা খেয়াল রাখতে হবে। আর বাকি ফর্মুলায় বসাই দিলে এই যে এটা হয়ে যাবে সবকিছু। মানে আমি আসলে হাতে করি না, আমি বুঝতে পারতেছি না এখানে কোনো প্যাচ কোচ আছে নাকি না, বাট দেখতে তো সোজাই মনে হতেছে। মানে ফর্মুলায় বসালেই হয়ে যাবে। এই যে আবার এই লাইন সোর্স নিয়ে আসছে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। আর দেখে নাই, এই পর্যন্তই দেখছি। এই যে এখানেও আসছে লাইন সোর্স, এই দুইটা ম্যাথ আসবেই কমন। ঠিক আছে, আর কিছু বলবা কেউ?